হ্যালো ভিউয়ার্স, অচিত তারফিক কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, পাশাপাশি তোমরা যারা 5th সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে হিস্ট্রি অনার্সে 3rd ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জুলাই বিপ্লব 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের তার কারণ ও ফলাফল। এই দুটি বিষয় নিয়ে একসাথে এই জুলাই বিপ্লবের কারণ ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তর পত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে দেখো। বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে 5th সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে সিসি 11, পাশের ক্ষেত্রে ডিএসসি A2 এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সিসি 11। প্রশ্নটা দেখো, 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল। তা ফরাসি বিপ্লবের কথা আমরা জানি, 1789 সালে ফরাসি বিপ্লব হয়, কিন্তু এটা দেওয়া হয়েছে 1830 সালে। 1789 সালের ফরাসি বিপ্লবের পর 1830 সালে গিয়ে ফ্রান্সে জুলাই মাসে আবারও একটি বিপ্লব হয়, আবার একটা বিদ্রোহ হয়, যাকে বলা হচ্ছে জুলাই বিপ্লব। তো এই জুলাই বিপ্লবের কারণগুলো কি ছিল এবং এর ফলাফল কি ছিল? তা জুলাই বিপ্লবের কেন প্রয়োজন হলো? ফরাসি বিপ্লব তো হয়ে গেল, রাজা হটে গেল, সেই জায়গায় সংবিধান রচিত হলো, ফ্রান্সে নেপোলিয়ান ক্ষমতায় এলেন, নেপোলিয়ানের পতন হলো, নেপোলিয়ানের পতনের পর ভিয়েনা সম্মেলন হলো, এবং ভিয়েনা সম্মেলনের যে ন্যায্য অধিকার নীতি রয়েছে, সেই নীতি অনুযায়ী ফ্রান্সের সিংহাসনে যে আগে যেসব রাজবংশগুলো রাজত্ব করতো তাদেরকে এনে আবার বসানো হলো। অর্থাৎ ফ্রান্সে ছিল বুর্ব রাজবংশ, সেই পূর্ব রাজবংশকে এনে আবার ফ্রান্সের সিংহাসনে বসানো হলো। তাই দেখো এখানে কারণের প্রথম যে কারণটা রয়েছে, পূর্ব রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা। তা ফ্রান্সে পূর্ব রাজবংশ কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে? আবার ভিয়েনা সম্মেলন 1815 সালে মেটার্নিকের নেতৃত্বে ভিয়েনা সম্মেলন হয় নেপোলিয়ানের পতনের পর, এবং এই ভিয়েনা সম্মেলনের ভিতর দিয়ে একটা নীতি নেওয়া হয়, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বা ক্ষতিপূরণ নীতি। এই নীতির মধ্য দিয়ে যে রাজবংশ যেখানে রাজত্ব করছিল নেপোলিয়ানের আগে বা ফরাসি বিপ্লবের আগে, তাকে পুনরায় সেখানে এনে আবার প্রতিষ্ঠা করা হবে। এই নীতি অনুযায়ী ফ্রান্সে পূর্ব রাজবংশ আবার ক্ষমতা ফিরে পায়, এবং এখানে অষ্টাদশ লুইকে সিংহাসনে বসানো হয়। ফরাসি বিপ্লব যখন হয় তখন ছিল রাজা ষোড়শ লুই, কিন্তু এখন এতদিন পর 1815 প্রায় 30 বছর পরে গিয়ে সিংহাসনে আবার প্রতিষ্ঠা করা হচ্ছে ওই পূর্ব বংশের এক রাজা অষ্টাদশ লুইকে। এই ফ্রান্সে আবার পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, এবং পূর্ব রাজবংশ, যে রাজবংশের বিরুদ্ধে ফরাসি বিপ্লব হলো, জনগণের এত ত্যাগ, এত রক্তপাত হলো এবং এত কিছু ঘটনা ঘটে গেল, তারপরেও আবার দেখা গেল যে 1815 ভিয়েনা সম্মেলনের ভিতর দিয়ে ফ্রান্সে পুনরায় সেই পূর্ব রাজবংশকে পুনরায় প্রতিষ্ঠা করা হচ্ছে। এটা জনগণ ভালোভাবে মেনে নেয়নি। ফরাসি জনগণ এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকে, এবং তারা এই রাজতন্ত্রের বিরুদ্ধে পুনরায় আবার বিপ্লবকে সংগঠিত করার জন্য তোড়জোড় শুরু করে। অর্থাৎ যখনই ফ্রান্সে পূর্ব রাজবংশ আবার পুনর্প্রতিষ্ঠিত হচ্ছে, তখনই কিন্তু আরেকটি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। এর পরের পয়েন্টটা দেখো, অষ্টাদশ লুইয়ের সমন্বয়ী নীতি। তা সিংহাসনে এসে বসলেন কে? অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই সিংহাসনে বসে তিনি মধ্যপন্থা নীতি গ্রহণ করেন। মধ্যপন্থা মানে এখানে রাজতন্ত্রের যারা সমর্থক তাদেরকে তাদের দাবি দেওয়া যেমন কিছুটা মেনে নেন, আবার উদারপন্থী যারা গণতন্ত্রী প্রেমী, যারা বিপ্লবমুখী যারা, তাদেরও দাবি কিছু মেনে নেন। অর্থাৎ এই দুইয়ের মধ্যে, বিপ্লবপন্থী এবং রাজতন্ত্রের সমর্থক, এই দুই দলের মধ্যে তিনি একটা সমন্বয় সাধন করে মধ্যপন্থা নীতি নেন। তবে এক্ষেত্রে তিনি কিছু ভুল করেছিলেন। ফরাসি বিপ্লবের সময় যেসব যাজকেরা, যেসব অভিজাতরা, জমিদার, সামন্ত প্রভুরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে তিনি আবার ফ্রান্সে ফিরিয়ে আনেন। এটা তার একটা মারাত্মক ভুল। ফ্রান্সে শুধু ফিরিয়ে আনেননি, তাদের যেসব ভূ সম্পত্তি ছিল সেগুলো আবার উদ্ধার করে তাদের হাতে আবার ফিরিয়ে দেন। ফলে ফ্রান্সের যে পুরনো যে অবস্থা ছিল, ফরাসি বিপ্লবের আগে যে আর্থসামাজিক অবস্থা ছিল, ফরাসি বিপ্লবের পিছনে যে একটা প্রধান কারণ ছিল এই আর্থসামাজিক বৈষম্য,
সেই বৈষম্যকে তিনি আবার ফিরিয়ে আনেন। ফলে জনগণ এই অষ্টাদশ লুইয়ের প্রতি তীব্র বিদ্বেষ মনোভাবাপন্ন হয়ে ওঠে এবং তারা এর বিরুদ্ধে বিপ্লবের জন্য নিজেরা ভিতরে ভিতরে তৈরি হতে থাকে। এই সময় ফ্রান্সে কিছু রাজনৈতিক দল গড়ে ওঠে, উদারপন্থী দল, প্রজাতন্ত্রী দল, বোনাপার্টিস্ট দল, রাজতন্ত্রের সমর্থক একটা দল, অনেক দল গড়ে ওঠে, রাজনৈতিক দল। এই দলগুলি এক একটা দলের এক একটা লক্ষ্য ছিল। ফলে এই দলগুলি তারা জনমত গঠন করতে থাকে, ফরাসি রাজার বিরুদ্ধে তারা বিদ্রোহ করার জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দেয়। এরপরে দেখো রয়েছে শ্বেত সন্ত্রাস। তা যারা উগ্র সমর্থক, রাজতন্ত্রের সমর্থক, তারা কিন্তু আবার অষ্টাদশ লুইয়ের এই যে সমন্বয়ী নীতি, তার যে এই মধ্যপন্থা নীতি, এটা কিন্তু মানতে রাজি ছিলেন না। তারা চেয়েছিলেন পুরোপুরিভাবে রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে। ফলে তারা একটা সন্ত্রাসমূলক কার্যকলাপ শুরু করে, শ্বেত সন্ত্রাস, অর্থাৎ গোপনে গোপনে তারা এই সন্ত্রাসমূলক কার্যকলাপ শুরু করে, যার বিরুদ্ধে গণতন্ত্রী প্রেমী ফরাসি জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা একটা বিপ্লবের পথ তৈরি করার জন্য চেষ্টা করতে থাকে। দশম চার্লসের ভূমিকা। দশম চার্লসকে ছিল তো অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই 1825 খ্রিস্টাব্দ নাগাদ মারা যান। ফলে তার ভাই দশম চার্লস তিনি সিংহাসনে এসে বসেন। এখন এই দশম চার্লস ছিলেন প্রতিক্রিয়াশীল। তিনি ওই মধ্যপন্থা নীতি, তার আগে যে অষ্টাদশ লুই ছিল সেই অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা নীতি পরিত্যাগ করেন এবং তিনি একটা চরম প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করেন। তবে তিনি প্রথম দিকে কিন্তু যথেষ্ট উদার ছিলেন। তিনি একাধিক সংস্কার করেছিলেন, জনগণের ভোটাধিকার দেওয়া, আইনের চোখে সবাইকে সমান অধিকার দেওয়া, 300 ফ্রাঙ্ক কর দিতে পারে এমন মানুষকে দিয়ে একটা নির্বাচক মণ্ডলী তৈরি করা, এসব কাজ তিনি করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আস্তে আস্তে প্রতিক্রিয়াশীল হয়ে পড়েন। বিশেষ করে তার একজন মন্ত্রী পলিগন্নাক, তার প্রধানমন্ত্রী ছিল পলিগন্নাক। এই পলিগন্নাক একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন 1830-এর 26শে জুলাই। এই অর্ডিন্যান্সের ভিতর দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, মানুষের নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়, যখন তখন কাউকে গ্রেপ্তার করার অধিকার পাশ করা হয়। ফলে এই অর্ডিন্যান্স যখনই জারি করা হয় তখন ফ্রান্স উত্তাল হয়ে ওঠে এবং পলিগন্নাকের পদচ্যুতির দাবিতে একটা জমায়েত হয়। এই জমায়েতের নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডলফ থিয়ার্স, প্রজাতন্ত্রী দলের নেতা অ্যাডলফ থিয়ার্স। তিনি নেতৃত্ব দেন এই পলিগন্নাকের অপসারণ করার যে মিছিল, সেই মিছিলে নেতৃত্ব দেন। এর ফলে রাজা দশম চার্লস তিনি তার প্রধান সেনাপতিকে পাঠান এই বিক্ষোভকারীদের দমন করার জন্য, কিন্তু তার যে সেনাপতি তিনি ব্যর্থ হন এবং এই যে জাতীয় রক্ষী বাহিনী, সরকারি যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী এই বিপ্লবীদের সাথেই যোগ দেয় এবং দেশের যারা ছাত্র সমাজ, বুদ্ধিজীবী, শ্রমিক, কৃষক, আপামর জনসাধারণ দলে দলে এসে এই বিক্ষোভে অংশগ্রহণ করে এবং প্যারিস শহরে একটা বিরাট বড় জমায়েত হয় এবং এই জনগণ, ক্ষিপ্ত জনগণ প্যারিস নগরীর দখল নিয়ে নেয়। ফলে রাজা বুঝতে পারেন, দশম চার্লস, যে তার পক্ষে আর ফ্রান্সে থাকা সম্ভব নয়। যদি তিনি এই সিংহাসন কামড়ে বসে থাকেন তাহলে ষোড়শ লুইয়ের মতো তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই তিনি ফ্রান্স ছেড়ে পালিয়ে যান। ফ্রান্স ছেড়ে পালিয়ে যাওয়াতে এই ফরাসি বিপ্লব জুলাই বিপ্লব কিন্তু এর অবসান ঘটছে। বিপ্লবীরা যে বিদ্রোহ করেছিল 1830 সালের 26শে জুলাই থেকে 29শে জুলাই, মাত্র 3 দিন চলেছিল এই বিপ্লব এবং এই বিপ্লবকে বলা হয় গৌরবময় বিপ্লব। কারণ এই বিপ্লবের ভিতর দিয়ে একটা রক্তপাত হয়নি, কোনো রকম অশান্তি, হিংসা কিছুই হয়নি। জনগণের ক্ষোভ দেখে, তাদের জমায়েত দেখে রাজা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন ফ্রান্সের সিংহাসন ছেড়ে এবং বিপ্লবীরা জয়যুক্ত হয়েছিলেন। রাজা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জুলাই বিপ্লব তার যে কার্যকারিতা সেটা ফুরিয়ে যায়, অর্থাৎ জুলাই বিপ্লব সফল হয়। মাত্র 3 দিনের এই বিপ্লবে জুলাই বিপ্লব সাফল্য লাভ করে। এই পর্যন্ত ছিল জুলাই বিপ্লবের কারণ। বিপ্লব হয়ে গেল, এবার আসছে বিপ্লবের ফলাফল। দেখো, এই জুলাই বিপ্লবের যে ফলাফল, তার যে প্রকৃতি, তা নিয়ে ঐতিহাসিকরা বিভিন্নভাবে আলোচনা করেছেন। যেমন রবিনসন ও বিয়ার্ড তিনি বলছেন যে জুলাই বিপ্লব ছিল
একটা মৌলিক পরিবর্তন, একটা দ্রুত পরিবর্তন হয়েছিল ফ্রান্সের ক্ষেত্রে। এবং তবে এই বিপ্লবকে সঠিক অর্থে বিপ্লব বলা যায় না, কারণ এই বিপ্লবের ভিতর দিয়ে ফ্রান্সে কিন্তু আমূল কোনো পরিবর্তন হয়নি। কেন আমূল পরিবর্তন হয়নি? কারণ ফরাসি এই জুলাই বিপ্লবের পর যখন রাজা পালিয়ে গেলেন, ষোড়শ লুইয়ের বংশধর দশম চার্লস পালিয়ে গেলেন, তখন এই বিপ্লবীরা হল্যান্ডের অরেঞ্জ বংশীয় বা আর্লিয়েন্স বংশীয় উইলিয়ামকে ডেকে এনে ফ্রান্সের সিংহাসনে বসায় এবং তাকে রাজা বলে ঘোষণা করে, এবং তাকে দিয়ে ফ্রান্সে একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ রাজাকে একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ফ্রান্সে প্রতিষ্ঠা করা হয়। তাহলে এখানে জুলাই বিপ্লবের ভিতর দিয়ে বিরাট কোনো পরিবর্তন হয়নি। ফ্রান্সের রাজবংশ বা রাজতন্ত্রকে হটিয়ে দেওয়া হয়নি, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং একটা রাজাকে হটিয়ে আরেকজন রাজাকে কিন্তু এখানে বসানো হচ্ছে। ফলে এখানে বিরাট কোনো পরিবর্তন আসেনি। ফ্রান্সের সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বিরাট কোনো পরিবর্তন এই বিপ্লবের মধ্যে দিয়ে হয় না। তাই এই বিপ্লবকে সঠিক অর্থে বিপ্লব বলা যায় না বলে এখানে কিন্তু অনেকে মনে করছেন। কোবান, ঐতিহাসিক কোবান বলছেন এটা রক্ষণশীল বিপ্লব, কারণ সমাজে যারা রক্ষণশীল তারাই এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন এবং তারাই কিন্তু ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। এখানে রাজতন্ত্রের অবসান হয়নি। এছাড়া তকভিল, ঐতিহাসিক তকভিল একে বুর্জুয়া বিপ্লব বলেছেন। কেন বুর্জুয়া বিপ্লব বলেছেন? কারণ এই বিপ্লবের নেতৃত্বে ছিলেন কিন্তু বুর্জুয়ারা, এবং তারা সমাজে যারা অভিজাত, যারা ধনী, তাদেরকে হটিয়ে এই বুর্জুয়ারা ক্ষমতা লাভ করেছিলেন, ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন এই বুর্জুয়ারা। তাই এই বিপ্লবকে ঐতিহাসিক তকভিল বলেছেন বুর্জুয়া বিপ্লব। তো এগুলো ছিল প্রকৃতি, যেখানে রবিনসন বিয়ার্ড বা কোবান বা তকভিল তারা কোন দৃষ্টিতে দেখেছেন এই বিপ্লবকে, সেই বিষয়টা। এবার আসছি এই যে ফলাফল বা প্রভাব, এটা কিন্তু দুটো ভাবে আমরা দেখব। এক, ফ্রান্সের ক্ষেত্রে এই জুলাই বিপ্লব কি প্রভাব ফেলেছে, আরেকটা ভাবে দেখব যে ইউরোপের ক্ষেত্রে, ইউরোপের অন্যান্য দেশে এই জুলাই বিপ্লব কি প্রভাব ফেলেছিল। তা প্রথমে আসছি, দেখো ফ্রান্সের প্রভাব। ঐতিহাসিক লিপসন বলেছেন যে জুলাই বিপ্লব ফ্রান্সের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃষ্টি করেছিল। গর্ডন ক্রেইগ কি বলছেন? গর্ডন ক্রেইগ বলছেন যে দশম চার্লস যে স্বৈরাচারী শাসক হওয়ার চেষ্টা করেছিলেন, যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, তার অবসান ঘটে এই জুলাই বিপ্লবের ভিতর দিয়ে, এবং এর ভিতর দিয়ে একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যে উইলিয়ামকে এখানে সিংহাসনে বসানো হয়েছিল অর্লিয়েন্স বংশে, তাকে কিন্তু নিয়মের মধ্যে চলতে বলা হয়, তার জন্য একটা আলাদা সংবিধান লেখা হয় এবং রাজাকে একটা নিয়ম নীতির মধ্যে বেঁধে ফেলা হয়, অর্থাৎ একে বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। সেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। তাই অনেকে বলেছেন যে জুলাই বিপ্লব ছিল 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়েছিল তারই একটা পরিপূরক বিপ্লব। এই বিপ্লবটা হওয়া প্রয়োজন ছিল, কারণ এই বিপ্লবের ফলে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা, এই আদর্শগুলি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ফরাসি বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে পাকাপাকিভাবে জুলাই বিপ্লবের ভিতর দিয়ে। 1841 সালে কারখানা আইন পাশ হয়। এই কারখানা আইনের ভিতর দিয়ে বলা হয় যে 8 বছরের কম বয়স্ক যেসব শিশু রয়েছে তাদেরকে শিল্প কলকারখানায় কাজে লাগানো যাবে না, অর্থাৎ শিশু শ্রম এখানে কিন্তু নিষিদ্ধ হচ্ছে। জ্যাক ড্রজ বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে জুলাই বিপ্লবের ভিতর দিয়ে শ্রমিকদের মধ্যে যে জাতিগত চেতনা সেটা কিন্তু দেখা দিয়েছিল, কারণ এই জুলাই বিপ্লবের এক প্রধান অংশীদার ছিল শ্রমিক। ব্যাপকভাবে দলে দলে শ্রমিকরা এখানে অংশগ্রহণ করে। তাই শ্রমিকদের মধ্যে যে সচেতনতা সেটা প্রথম দেখা যায় ফ্রান্সে এই জুলাই বিপ্লবের ভিতর দিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া এই যে সমাজে বুর্জুয়াদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, তকভিল যাকে বলেছেন বুর্জুয়া বিপ্লব, এই বুর্জুয়াদের হাত ধরে ফ্রান্সে কিন্তু পরবর্তীতে শিল্প বিপ্লবের সূচনা হচ্ছে। আরেকটি জিনিস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই জুলাই বিপ্লবের ভিতর দিয়ে ফ্রান্সের সাহিত্য সংস্কৃতির উপর একটা ব্যাপক প্রভাব পড়েছিল। বিভিন্ন ঐতিহাসিক, ঔপন্যাসিক, সাহিত্যিক, কবি, চিত্রকর, ভাস্কর, তারা তাদের সৃজনশীল যে কাজকর্ম সেটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন। অনেক নতুন নতুন সাহিত্য, ঐতিহাসিক গ্রন্থ এই সময় কিন্তু লেখা হয়। যেমন এখানে ভিক্টর হুগোর কথা বলা যায়, যিনি সমাজের চিত্র এঁকেছিলেন।
একজন মহিলা ঔপন্যাসিক জর্জ স্যান্ড, সেই জর্জ স্যান্ড মহিলা ঔপন্যাসিক, তিনি নারী জাতির ইতিহাস এই সময় লেখেন। নারীদের কতটা অবদান ছিল এই বিপ্লবে সেই বিষয়টা কিন্তু মানুষের সামনে তুলে ধরেন। সেন্ট সাইমন ছিলেন সেই বিখ্যাত ফরাসি সমাজতান্ত্রিক, যদিও তাকে কাল্পনিক সমাজতন্ত্রবাদী বলা হয়। তিনি তার যে সমাজতান্ত্রিক ধ্যান ধারণা এই সময় কিন্তু মানুষের সামনে তুলে ধরেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া লামার্টিন, ভিগনে, মাসেট, বালজাকের মতো সাহিত্যিকরা তারা তাদের লেখনীর ভিতর দিয়ে মানুষের সামনে তাদের সৃজনশীল কাজকর্মকে তুলে এনেছিলেন। অর্থাৎ জুলাই বিপ্লব ফ্রান্সের ইতিহাসে কিন্তু অনেক কিছু পরিবর্তন নিয়ে এসেছিল, যদিও সেই পরিবর্তন ছিল গুরুত্বের দিক দিয়ে বিশাল কিছু নয়, খুব ছোটখাটো পরিবর্তন, তাই একে বিপ্লব বলা যায় না বলে অনেকে মন্তব্য করেছেন। তবে সেই বিপ্লবগুলোর গুরুত্ব কিন্তু কম নয়। ফরাসি যে রাজা হলেন উইলিয়াম, তিনি উপাধি নেন ফরাসি জাতির রাজা। আগে তার উপাধি ছিল কি ফরাসি সম্রাট। তার মধ্যে ঐশ্বরিক যে অধিকার, সেই অধিকার প্রতিফলিত হয়েছিল, কিন্তু এখন সেসব অধিকার আর থাকছে না। তিনি সংবিধান স্বীকৃত রাজা হচ্ছেন, তাকে বলা হচ্ছে ফরাসি জাতির রাজা। তিনি নিয়মের মধ্য দিয়ে দেশ শাসন করবেন এবং দেশের প্রতিটা মানুষকে এখন ভোটাধিকার দেওয়া হয়েছে, একটা পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টই দেশ শাসন করবে। অর্থাৎ দেশের প্রকৃত ক্ষমতা কিন্তু জনগণের হাতেই থাকছে, রাজা শুধু নিয়মের ভিতর দিয়ে দেশটা শাসন করবেন, এই ধরনের একটা বন্দোবস্ত। এবং ফরাসি বিপ্লবের যে বিভিন্ন আদর্শগুলো রয়েছে সেই আদর্শ সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং বুর্জুয়া শ্রেণীর ক্ষমতা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে জুলাই বিপ্লবের ভিতর দিয়ে। এটাই ছিল ফ্রান্সের উপরে জুলাই বিপ্লবের প্রভাব। এবার আসি ইউরোপে এর কি প্রভাব পড়েছিল। দেখো, জুলাই বিপ্লবের প্রভাব ইউরোপে ব্যাপকভাবে পড়েছিল। এই কারণে নেপোলিয়ন ব্যঙ্গ করে বলেছিলেন যে ফ্রান্সের যদি সর্দি বা কাশি হয় তবে সমগ্র ইউরোপের হাসি হয়। অর্থাৎ ফ্রান্সের সর্দি কাশি হলে তার প্রভাব পড়ে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে। কথাটা সত্যি, কারণ এই জুলাই বিপ্লবের প্রভাব শুধু ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ফ্রান্সের গণ্ডি ছাড়িয়ে ফ্রান্সের পার্শ্ববর্তী সব দেশগুলো ছিল, ইংল্যান্ড, এপাশে জার্মানি, পর্তুগাল, সুইজারল্যান্ড, ইতালি, প্রতিটা দেশের উপরে কিন্তু ব্যাপকভাবে পড়েছিল। জুলাই বিপ্লব ছিল রাজার বিরুদ্ধে বিপ্লব, রাজার স্বৈরাচারিতার বিরুদ্ধে বিপ্লব। এই জন্য ইতালির পারমা, মডেনা, টাস্কেনি, রোম এইসব রাজ্যে কিন্তু গণবিদ্রোহ দেখা দেয় মাৎসিনির নেতৃত্বে। এবং একটা সময় এই বিদ্রোহ মেটারনিক শক্ত হাতে দমন করেছিলেন, এটা আমরা জানি। তবুও বিদ্রোহ তো দেখা দিয়েছিল। জুলাই বিপ্লবের সূত্র ধরে ইতালির এইসব নগর রাষ্ট্রগুলিতে কিন্তু বিদ্রোহ, প্রজা বিদ্রোহ দেখা দিয়েছিল। জার্মানির কথা বলা যায়, জার্মানির যে হ্যানোভার, নিস এবং বাডেন, এরকম বিভিন্ন শহরে বা প্রজাতান্ত্রিক যেসব রাজ্যগুলো ছিল সেই সব রাজ্যেও কিন্তু বিদ্রোহ দেখা দিয়েছিল রাজার বিরুদ্ধে। এবং এখানে একটা গণতান্ত্রিক, একটা প্রজাতান্ত্রিক সংবিধান এর দাবি করা হয়েছিল এবং এখানকার শাসকেরাও সেটা মেনে নিয়েছিলেন যে জনগণের জন্য তারা একটা গণতান্ত্রিক সংবিধান প্রবর্তন করবেন। অর্থাৎ যে জুলাই বিপ্লব ফ্রান্সে শুরু হয়েছিল সেই তার প্রভাব ধরে বা তারই সূত্র ধরে ইতালির বিভিন্ন শহরে প্রজাবিদ্রোহ ঘটে, জার্মানির বিভিন্ন রাজ্যে প্রজাবিদ্রোহ ঘটে, পর্তুগাল, সুইজারল্যান্ডে নতুন শাসনতন্ত্র রচনা হয়। এই দুটো দেশে যারা শাসনকর্তা ছিলেন তারা কিন্তু নতুন একটা সংবিধান অটোমেটিক্যালি তারা চালু করে দিয়েছিলেন এই বিপ্লবের পরবর্তী সময়ে। তাই জুলাই বিপ্লবের প্রভাব বিভিন্ন দেশে পড়ে। ইউরোপের ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন শুরু হয়, মানে শ্রমিক শ্রেণী যে জাগরণের কথা বললাম জুলাই বিপ্লবে দেখা দিয়েছিল, তারই সূত্র ধরে ইংল্যান্ডের শ্রমিকরা এক আন্দোলন শুরু করে যার নাম চার্টিস্ট আন্দোলন। বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। এর আগে ভিয়েনা সম্মেলনে বেলজিয়ামকে হল্যান্ডের সাথে জুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন জুলাই বিপ্লবের সূত্র ধরে বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং হল্যান্ড থেকে বেলজিয়াম একেবারে পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যায়। তো অনেকভাবে দেখা যায় যে ইউরোপের বিভিন্ন দেশে এই জুলাই বিপ্লবের ব্যাপক প্রভাব পড়েছিল। ঐতিহাসিক ফিশার বলেছেন যে প্যারিসের চুল্লি থেকে একটা অগ্নিকণা তা থেকে ছিটকে এসে ইউরোপের কাষ্ঠখণ্ডের উপর পড়েছিল এবং ইউরোপের দাবানল সৃষ্টি করেছিল। এই কথা তিনি বলেছিলেন জুলাই বিপ্লবকে কেন্দ্র করে।
জুলাই বিপ্লবের আগুন প্যারিসের চুল্লি থেকে ছিটকে গিয়ে ইউরোপের অন্যান্য দেশে দাবানলের মতো সৃষ্টি করেছিল। কথাটা সত্যি, কারণ এই জন্য বলা হয় যে জুলাই বিপ্লব এর ঝটিকা কেন্দ্র ছিল, মানে মূল কেন্দ্র ছিল ফ্রান্স, কিন্তু সমগ্র ইউরোপ ছিল এর ঝটিকা কেন্দ্র। জুলাই বিপ্লব ফ্রান্সে শুরু হলেও সমগ্র ইউরোপ এর দ্বারা আন্দোলিত হয়েছিল, এর দ্বারা প্রভাবিত হয়েছিল। তাই এখানে মেটারনিকের পাশাপাশি মিশলে এবং কুইনেট বলেছেন যে এই জুলাই বিপ্লব ছিল ইউরোপীয় বিপ্লবের অগ্রদূত। ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব দেখা দিয়েছিল, বিদ্রোহ দেখা দিয়েছিল, সেখানকার শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল গণতান্ত্রিক শাসনের দাবিতে, নতুন সংবিধান রচনার দাবিতে। এবং এখানে ডেভিড টমসন বলেছেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ইউরোপ দুটি শিবিরে ভাগ হয়ে যায়, একটা গণতান্ত্রিক শিবির, একটা রাজতান্ত্রিক শিবির। এই গণতান্ত্রিক এবং রাজতান্ত্রিক এই দুটি শিবির নতুন এক আদর্শের ভিত্তিতে সম্পূর্ণ আলাদা আলাদা শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। তাই জুলাই বিপ্লবের এই ছিল ইউরোপের উপর কি প্রভাব পড়ছে, তার আগে ফ্রান্সে কি প্রভাব পড়ছে সেটা বলতে হবে। এই সব কিছু নিয়ে আলাদা করে প্রশ্ন আসতে পারে। দেখো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা 5 নম্বরের টিকা হিসাবে তোমরা যারা অনার্সে পড়ছো তোমাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সেখানে কারণটা একটা প্যারার ভিতরে সব লিখতে হবে, লিখে ফলাফলের উপরে দুটো প্যারা করতে হবে, একটা ফ্রান্সে কি প্রভাব পড়ছে, একটা ইউরোপে কি প্রভাব পড়ছে। আবার এটা 10-এ আসতে পারে, তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে। কারণের উপরে তোমরা এই যে প্রত্যেকটা পয়েন্ট বললাম, এই প্রত্যেকটা পয়েন্টের উপরে উপরে লিখতে পারো প্যারা করে করে, তিনটে প্যারার ভিতরে টোটাল বিষয়টা লিখলে। আবার ফলাফলের উপরে 3টে প্যারা তোমরা লিখবে, প্রকৃতির উপরে একটা, এবং ফ্রান্সে কি প্রভাব পড়ছে, ইউরোপে এর কি প্রভাব পড়ছে। তো অল ওভার এই ছিল জুলাই বিপ্লবের কারণ, যে কারণগুলো আগে আলোচনা করলাম, এবং তারপরে তার ফলাফল বা প্রভাব লেখার আগে তার প্রকৃতিটা বলতে হবে, এবং পাশাপাশি ফ্রান্সে কি প্রভাব পড়ছে এবং ইউরোপে কি প্রভাব পড়ছে। এর যে অ্যান্সার আছে প্রপার 5 নম্বর এবং 10 নম্বরের অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল, এখানে 10 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, 5-এর টিকাও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফরাসি সম্রাট নেপোলিয়নের পতনের পর ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ফ্রান্সে প্রাচীন বুর্ব রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়। ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই 1814 থেকে 24 সিংহাসনে বসেন। এই সময় ফ্রান্সের রাজনীতি খুবই জটিল হয়ে ওঠে এবং ফ্রান্সে পরস্পর বিরোধী মতাদর্শগত একাধিক রাজনৈতিক দলের আবির্ভাব হয়। ফ্রান্সের সিংহাসনে পূর্ব রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দেশত্যাগী অভিজাত ও যাজকেরা ফ্রান্সে ফিরে আসে। বিপ্লবের সময় তাদের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করা হয় এবং তাদের বিশেষ অধিকার লোপ করা হয়। স্বদেশ প্রত্যাগত এইসব অভিজাত ও যাজকরা বিপ্লবী আমলের সকল সংস্কার বাতিল করে তাদের পূর্বতন অধিকার ও পুরাতন তন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগী হয়। এই উদ্দেশ্যে তারা রাজভ্রাতা ডিউক অব আর্টেস এর নেতৃত্বে উগ্র রাজতন্ত্রী দল আল্ট্রা রয়্যালিস্টিক পার্টি গড়ে তোলে। এই দলের বিরুদ্ধে ছিল উদারপন্থী দল ও প্রজাতন্ত্রী দল। তারা বিপ্লবী যুগের পরিবর্তনগুলিকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর ছিল। এই দলগুলির পারস্পরিক সংঘাতে ফ্রান্সের অবস্থা জটিল হয়ে ওঠে। প্যারা করে দেখো, ফরাসি সম্রাট অষ্টাদশ লুই স্পষ্টই উপলব্ধি করেন যে পুনঃপ্রতিষ্ঠিত রাজতন্ত্রকে কখনোই পূর্বতন অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, বা বিপ্লবী আমলের পরিবর্তনগুলিকেও অস্বীকার বা মুছে ফেলা সম্ভব নয়। এই কারণে তিনি মধ্যপন্থা অবলম্বন করেন। পুনঃস্থাপিত রাজতন্ত্রের সঙ্গে বিপ্লবী ভাবধারার সমন্বয় সাধনের মাধ্যমে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। এই উদ্দেশ্যে 1814 খ্রিস্টাব্দে তিনি একটি শাসনতান্ত্রিক সনদ জারি করে আইনের চোখে সবার সমান অধিকার, ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং বিপ্লবী যুগের ভূমি সংস্কার প্রভৃতি মেনে নেন। তার আমলে দেশে মোটামুটি শান্তি বিরাজিত ছিল এবং জনগণের কাছেও তিনি সহনীয় ছিলেন। 1824 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুইয়ের মৃত্যু হলে তার ভ্রাতা ডিউক অব আর্টেস তথা উগ্র রাজতন্ত্রী দলের ভূতপূর্ব নেতা 10ম চার্লস সম্রাট উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। তিনি ঈশ্বর প্রদত্ত রাজতন্ত্র ও পুরাতন তন্ত্রের উগ্র সমর্থক ছিলেন। তার লক্ষ্যই ছিল অষ্টাদশ লুই অনুসৃত মধ্যপন্থাকে বিসর্জন দিয়ে স্বৈর শাসন, অভিজাততন্ত্র ও ক্যাথলিক গির্জার প্রাধান্য স্থাপন। বিপ্লবের সময় যেসব অভিজাতদের জমি বাজেয়াপ্ত হয়েছিল তিনি তাদের ক্ষতিপূরণের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেন।
শিক্ষাক্ষেত্রে ধর্মযাজকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নির্বাসিত জেসুইটদের দেশে ফিরিয়ে এনে উচ্চ রাজপদে নিয়োগ করেন। এ প্রসঙ্গে ওয়েলিংটন মন্তব্য করেন, এটি ছিল ধর্মযাজকদের দ্বারা, ধর্মযাজকদের মাধ্যমে, ধর্মযাজকদের জন্য সরকার। প্যারাগুড়ে 1830 খ্রিস্টাব্দে দশম চার্লস পলিগন্নাক নামে জনৈক প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তিনি 1830 খ্রিস্টাব্দের 20 জুলাই অষ্টাদশ লুই প্রদত্ত 1814 খ্রিস্টাব্দের সনদ বাতিল করে দেন। 25 জুলাই পলিগন্নাক 4টি স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করেন। এর দ্বারা 1 আইনসভা ভেঙে দেওয়া হয়, 2 সংবাদপত্রের স্বাধীনতা লোপ করা হয়, 3 ভোটাধিকার সংকুচিত করা হয় এবং 4 অল্প সংখ্যক নাগরিকের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষিত হয়। এই অর্ডিন্যান্সের জারির সঙ্গে সঙ্গে উদারপন্থী নেতা এডলফ থিয়ার্সের নেতৃত্বে প্যারিসের জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে। সাধারণ মানুষ, ছাত্র ও শ্রমিকরা প্যারিসের রাজপথে প্রতিরোধ গড়ে তোলে। পূর্বতন জাতীয় রক্ষী বাহিনী বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়। 27 জুলাই থেকে প্যারিসের জনতা পথে নামে। 28 জুলাই বিদ্রোহী জনতা প্যারিস কর্তৃত্ব গ্রহণ করে। 29 জুলাই বিদ্রোহী জনসাধারণ দশম চার্লসকে সিংহাসনচ্যুত করে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে ফ্রান্সের রাজা বলে ঘোষণা করে। এইভাবে মাত্র 3টি গৌরবময় দিনের 27 থেকে 29 জুলাই এর মাধ্যমে জুলাই বিপ্লব সম্পন্ন হয়। তো এই 3টি প্যারাতে আমি কারণ নিয়ে আলোচনা করলাম। যদি শুধু কারণ আসে টিকাতে 5 নম্বরের এই পর্যন্ত তোমরা কিন্তু লিখতে পারবে। এরপরে আসছে এর প্রভাব বা গুরুত্ব। দেখো, জুলাই বিপ্লবের গুরুত্ব, ফলাফল, প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। রবিনসন ও বিয়ার্ডের মতে বিপ্লবের অর্থ হলো গভীর, মৌলিক ও দ্রুত পরিবর্তন। এই অর্থে জুলাই বিপ্লবকে সঠিকভাবে বিপ্লব বলা যায় না। জুলাই বিপ্লবের দ্বারা সামান্য কয়েকটি অগভীর পরিবর্তন সাধিত হয় মাত্র। ঐতিহাসিক কোবানের মতে জুলাই বিপ্লব ছিল মূলত একটি রক্ষণশীল বিপ্লব। এই বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটেনি, বরং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বুর্ব রাজবংশের স্থলে ফ্রান্সের সিংহাসনে অর্লিয়েন্স রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের দ্বারা ফ্রান্সের সংবিধান, সমাজ ও অর্থনীতিতে বিশেষ কোনো পরিবর্তন সংঘটিত হয়নি। ঐতিহাসিক তকভিল এর মতে জুলাই বিপ্লব ছিল একটি বুর্জুয়া বিপ্লব এবং এই বিপ্লবের দ্বারা ফ্রান্সের রাজনৈতিক জীবনে বুর্জুয়া শ্রেণীর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের সময়সীমা ছিল খুবই স্বল্প, মাত্র 3টি গৌরবময় দিনের 27 থেকে 29 জুলাই সংগ্রামের মাধ্যমে এই বিপ্লব জয়যুক্ত হয়। 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের তুলনায় এই বিপ্লব ছিল শান্তিপূর্ণ। প্যারা করে দেখো, ঐতিহাসিক লিপসনের মতে ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লব এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে। ঐতিহাসিক গর্ডন ক্রেইগ বলেন যে দশম চার্লসের আমলে যে স্বৈর শাসনের স্থাপনের চেষ্টা হয়েছিল, জুলাই বিপ্লব তা ধ্বংস করে। এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের স্বৈরাচারী বুর্ব রাজবংশের পতন ঘটে এবং অর্লিয়েন্স রাজবংশের অধীনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লবের পর রাজা লুই ফিলিপ একটি সনদ গ্রহণ করেন। তিনি ফরাসি জাতির রাজা উপাধি ধারণ করেন এবং বিপ্লবের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা গ্রহণের দ্বারা ফরাসি জাতি ও জনগণের জয় ঘোষণা করেন। জুলাই বিপ্লব ভিয়েনা সম্মেলন কর্তৃক গৃহীত ন্যায্য অধিকার নীতির উপর প্রবল আঘাত হানে এবং তার অসারতা প্রমাণ করে দেয়। লিপসন বলেন, 1830 জুলাই বিপ্লব প্রকৃতপক্ষে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পরিপূরক। এই বিপ্লবের ফলেই সাম্য, ধর্মনিরপেক্ষ শাসন, ব্যক্তি স্বাধীনতা, শাসনতান্ত্রিক স্বাধীনতা প্রভৃতি গণতান্ত্রিক নীতি ফ্রান্সে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের ফলে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য স্থাপন বা পুরাতন তন্ত্রের সব উদ্যোগ চিরতরে ব্যর্থ হয় এবং ধনী বুর্জুয়া সম্প্রদায়ই রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে। তাদের মাধ্যমে ফ্রান্সের অর্থনীতি নবজীবন লাভ করে এবং ফ্রান্সে শিল্প বিপ্লবের সূচনা হয়। 1841 খ্রিস্টাব্দে কারখানা আইন পাশ করে 8 বছরের নিচে শিশুদের শ্রম নিষিদ্ধ করা হয়। জুলাই বিপ্লব শ্রমিক শ্রেণীর জাগরণ ঘটায়। জ্যাক ড্রজ বলেন যে আত্মশক্তি সম্পর্কে শ্রমিকদের সচেতন করার ক্ষেত্রে জুলাই বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই বিপ্লব ফ্রান্সের চিন্তা জগৎকে গভীরভাবে আলোড়িত করেছিল। ভিক্টর হুগোর বঞ্চিত ও নিপীড়িত মানুষের ছবি তুলেছেন। মহিলা ঔপন্যাসিক জর্জ স্যান্ড নারী মুক্তির কথা লিখতে থাকেন। সেন্ট সাইমন সামাজিক ন্যায়ের আদর্শ প্রচার করতে শুরু করেন। লামার্টিন, ভিগনে, মাসেট, বালজাক প্রমুখ সাহিত্যিকরা নিজ নিজ সাহিত্য কীর্তি নিয়ে আবির্ভূত হন। এই প্যারাতে আলোচনা করলাম ফ্রান্সে জুলাই বিপ্লবের কি প্রভাব পড়েছিল, তাই এই প্যারাতে বললাম। এবার শেষ প্যারা,
এটা ইউরোপে কি প্রভাব ফেলেছিল জুলাই বিপ্লব, তার উপরে এই প্যারাটি। জুলাই বিপ্লবের ঢেউ ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের নানা দেশে আশ্রয় পড়ে। মেটার্নিক ব্যঙ্গ করে বলেন যে ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাসি হয়। মিশলে কুইনেট ফ্রান্সকে বিপ্লবের অগ্রদূত বলে অভিহিত করেন। মিশলের মতে ফ্রান্স হচ্ছে মানবতা রূপ জাহাজের কাণ্ডারি। ঐতিহাসিক ফিশার বলেন প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকণা শক্তি সমবায় শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের উপর পড়ে এক দাবানলের সৃষ্টি করে। 1830 জুলাই বিপ্লবের সুযোগে বেলজিয়ামবাসী হল্যান্ডের সঙ্গে তাদের সংযুক্তি নাকচ করে স্বাধীন হয়ে যায়। জার্মানিতে ব্যাপক গণজাগরণ দেখা দেয়। জার্মানির স্যাক্সনি, হ্যানোভার, হেস, বার্ডেন, বাভেরিয়া প্রভৃতি স্থানের জনগণ জোর করে শাসকদের কাছ থেকে উদারনৈতিক শাসনতন্ত্র আদায় করলেও মেটার্নিকের চাপে শেষ পর্যন্ত আবার স্বৈরতন্ত্রই ফিরে আসে। ইতালির পারমা, মডেনা ও পোপের রাজ্যে শাসন সংস্কারের দাবিতে গণ আন্দোলন মেটার্নিকের চাপে স্তব্ধ হয়ে যায়। রুশ অধিকৃত পোল্যান্ড স্বাধীনতা আন্দোলন শুরু হলে যার প্রথম আলেকজান্ডার নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে তা স্তব্ধ করে দেন। জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন শুরু হয়। স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ডে উদারনৈতিক শাসন সংস্কার প্রবর্তিত হয়। অধ্যাপক ডেভিড টমসন বলেন যে এই বিপ্লবের ফলে ইউরোপ দুটি আদর্শগত শিবিরে বিভক্ত হয়ে পড়ে। পরিশেষে বলা যায় যে জুলাই বিপ্লবের ফলে ইউরোপের উপর প্রসারিত মেটার্নিকের বজ্র মুঠিতে আঘাত লাগে এবং এই বিপ্লব হলো 1848 খ্রিস্টাব্দের বৃহত্তর বিপ্লবের প্রস্তুতি পর্ব। অর্থাৎ 1848 ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ফ্রান্সে, সেই বিপ্লবের উত্তরসূরি ছিল এই 1830 জুলাই বিপ্লব। তো এই ছিল জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল। এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।